আমাদের এক্সাইটেড জয়সালমীর ভ্রমণ দেখেছেন? দেখা হয়নি? তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আগের ব্লগে আমাদের ছিল জিপ সাফারি, ক্যামেল রাইড, এবং ক্যামেল রাইড করে থর মরুভূমিতে বসে আমরা সূর্যাস্ত দেখেছি। যদি সেই ভিডিও না দেখা হয়ে থাকে তাহলে মিস করে যাবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখন সকাল 9:45 বাজে। আমরা এখান থেকে বেরোচ্ছি, ওয়েসিস ক্যাম্প থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমরা চলে যাব এখান থেকে বিকানির। বিকানিরই আমাদের এই যাত্রার লাস্ট পয়েন্ট। তাহলে চলুন আজকের যাত্রা শুরু করা যাক। এখান থেকে বিকানিরের দূরত্ব 372 কিলোমিটার। সময় লাগবে অ্যাজ পার গুগল 5.5 ঘন্টা। এই মুহূর্তে সময় হলো প্রায় 9টা। থর মরুভূমির মধ্যে দিয়ে চলে গেছে এই NH11। সামনে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে আরাবল্লী পর্বতের শৃঙ্গদের অদ্ভুত দৃশ্যপট। চর্মচক্ষে না দেখলে এই দৃশ্যের উপলব্ধি করা খুবই কঠিন। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30, মানে আমরা আধ ঘন্টা আসলাম। আধ ঘন্টায় চলে আসলাম 40 কিলোমিটার। জয়সালমীর শহরের মধ্যে থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে বিকানিরের পথে। 3-4 কিলোমিটার মতো জয়সালমীর সিটির মধ্যে থাকবো আমরা, তারপরে আবার হাইওয়ে ধরে নেব। এই NH11 জয়সালমীরকে হরিয়ানার সাথে কানেক্ট করছে। বেশিরভাগ রাস্তাই 4-ওয়ে লেন, তবে মাঝে মধ্যে কিছু জায়গা বোথ-ওয়ে লেনও আছে। রাস্তার কন্ডিশন এক্সিলেন্ট এবং NH11-এর স্পিড লিমিট 100 কিলোমিটার পার আওয়ার 4-ওয়ে লেনের স্ট্রেচগুলোয় এবং 70 কিলোমিটার পার আওয়ার বোথ-ওয়ে লেনের অংশগুলোয়। এই হচ্ছে আজকে আমাদের যাত্রার প্রথম টোল পয়েন্ট। এই টোল পেরোনোর সাথে সাথেই আমরা আমাদের আজকের যাত্রার 100 কিলোমিটার সুসম্পন্ন করলাম। এখন সময় 10:15। 9টার সময় বেরিয়েছিলাম, তার মানে 1 ঘন্টা 15 মিনিটে 100 কিলোমিটার এলাম। চলুন দেখি কতক্ষণে আলটিমেট পৌঁছাতে পারি। এই রাস্তা স্পিড লিমিট 70 কিলোমিটার পার আওয়ার। এই রাস্তাতেও কিন্তু ক্যামেরা করা হয়, মানে স্পিড সেন্সিং ক্যামেরা নিয়ে পুলিশ বসে থাকে মাঝে সাঝেই, তাই জন্য স্পিড দেখে চালাবেন। আর এত দূরে বসে থাকে যে ক্যামেরা গাড়ি চালানোর সময় ফলো করা তাদের সম্ভব নয়, তাই স্পিড লিমিটে চালানোই ভালো। যদি না চালান খেতে হয়, চালান মূল্য মাত্র 1000 টাকা। রাস্তাটা বোথ-ওয়ে লেন, তবে রাস্তার কন্ডিশন খুবই ভালো। আজকে আর ফাইন দিতে পারেনি। আমি অনেকটা আগে থেকে দেখতে পেয়েছি পুলিশের গাড়িটা দাঁড়িয়ে আছে, সেম পজিশনেই দাঁড়িয়েছিল, এবং মাঝখানে একটা দুটো পুলিশ ঘোরাঘুরি করে, সেটা একটু ফলো করলে বোঝা যায়। তো তার আগে থেকেই এই রাস্তায় বুঝতেই পারছেন 70-এ গাড়ি চালানো মানে খুবই মুশকিল। 80-তে গাড়ি চালানোই মুশকিল, কারণ ফাঁকা রাস্তা, সেখানে দাঁড়িয়ে রাস্তার কন্ডিশন এত ভালো, গাড়ির সংখ্যা খুবই কম, ফলে 100-150 না চালালে এই রাস্তায় ঠিক জমে না। কিন্তু কিছু করার নেই, তো পুলিশের গাড়িটাকে আজকে অ্যাভয়েড করা গেছে, আজকে আর ফাইন দিতে হয়নি। আর এই রাস্তাগুলোতে জেনারেলি এক জায়গাতেই পুলিশ এরকম স্পিড সেন্সিং ক্যামেরা নিয়ে বসে থাকে, এছাড়া আর কোথাও বেশি মানে জায়গায় জায়গায় বসে আছে সেরকম হয় না। তাহলে এই যাত্রায় বেঁচে গেলাম, চলুন এগোতে থাকি। মাঝে মধ্যেই এরকম ফ্লাইওভার আছে এই NH11-এর উপর, যেগুলো থেকে থর মরুভূমির কিছুটা অংশ উপর থেকে দেখা যায়। সেটিও চমৎকার দৃশ্য। তবে স্টিয়ারিং হাতে বসে থাকলে সেই দৃশ্যের সন্ধান করতে যাবেন না ভুলেও, তাহলে ল্যান্ড করতে হবে সোজা মরুভূমির গভীরে। এখন সময় হলো 10:55 আমাদের যাত্রাপথের, আর বাকি 211 কিলোমিটার। রাজস্থানের হাইওয়ের অংশগুলোয় টোল চার্জ তুলনামূলক কিছুটা কম বলেই আমাদের মনে হয়েছে। জয়সালমীর স্যাম থেকে বিকানির স্টেশন রোড এই 372 কিলোমিটার রাস্তা পেরোতে আমাদের মোট টোল দিতে হয়েছিল 320 টাকা মাত্র, মানে পার কিলোমিটার 1 টাকারও কিছু কম। যেখানে অন্যান্য প্রায় সব হাইওয়েতেই গড়ে 1 টাকা পার কিলোমিটার টোল ট্যাক্স লাগে, আর এক্সপ্রেসওয়েতে সেই টোল ট্যাক্সের চার্জ দাঁড়ায় 2 টাকা পার কিলোমিটারের ধারে পাশে। আমাদের আজকের গন্তব্যের পরবর্তী টোল ট্যাক্স পয়েন্টে আমরা পৌঁছে গেলাম। এখান থেকে বাকি আর 144 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 17 মিনিট। এখন সময় হচ্ছে গিয়ে 11টা বেজে 45 মিনিট। তবে রাস্তা সুন্দর, তার গতি ছন্দ লয়ে এগিয়ে যাচ্ছে। খুব ভালো রাস্তা, সত্যিই বলতে হবে রাজস্থানের রাস্তা সত্যিই খুব ভালো। একটু দাঁড়ালাম চা খেতে, একটা টি ব্রেক। এখান থেকে আমাদের বাকি এই আর 90 কিলোমিটার মতো। তো জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, কোনো একটা গ্রামের মধ্যে। একটু চা খেয়ে নিই, চা খেয়ে আবার ফ্রেশ হয়ে আবার যাত্রা করি। চলে এলাম আমাদের আজকের যাত্রার পরবর্তী টোল ট্যাক্স পয়েন্টে। এখনও আমাদের এখান থেকে যেতে হবে 86 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো। এই মুহূর্তে সময় হলো 12টা বেজে 40 মিনিট। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের আজকের গন্তব্যের পরবর্তী টোল পয়েন্টে। এখান থেকে আমাদের বাকি
আর মাত্র 26 কিলোমিটার। এখন সময় হলো দুপুর 1:15। এই 1:45 থেকে 2টোর মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের আজকের হোটেলে। আমরা চলে এলাম বিকানির শহরে। হাইওয়েটা পুরো শহরের বুক চিরেই বেরিয়ে যাচ্ছে। বিকানির শহরে ঢোকার পর স্টেশন রোড অবধি যেতেই 30 মিনিটের বেশি সময় লেগে গেল। ফলে পুলিশ এবং লোকাল লোকদের জিজ্ঞাসা করে অনেক ঘোরাঘুরি, অনেক কানাগলি পেরিয়ে অবশেষে এসে পড়লাম স্টেশন রোড চত্বরে। এই হচ্ছে আজকে আমাদের হোটেল, হোটেল শ্রী গৌরব। এই হোটেলটা নেওয়ার একটা বিশেষ কারণ আছে, কারণ পরশুদিন চৈতালির বাবা মা এখান থেকে ট্রেন ধরবে অমৃতসরের জন্য, বিকানির জাংশন থেকে। বিকানি স্টেশনটা দেখবেন, দেখুন এই হচ্ছে হোটেল, ঠিক তার উল্টো দিকে হচ্ছে বিকানির জাংশন। জাস্ট হোটেলের উল্টো দিকেই হচ্ছে বিকানির জাংশন। জাস্ট লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে মানে কয়েক সেকেন্ড লাগবে স্টেশনে পৌঁছাতে। এই জন্যই এই হোটেলটা বুক করা। আমরা যে রুমগুলো বুক করেছি আগে দেখে নিন, তারপরে প্রাইসটা বলছি। এই হচ্ছে আজকে আমাদের হোটেল রুম, মোটামুটি ঠিকঠাক রুম। এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, একটা ডবল বেড আছে, উপরে দেখতে পাচ্ছেন ফল সিলিং করা, ফ্যান দেওয়া আছে, এসি আছে, টিভি আছে, এটার আমাদের প্রয়োজন পড়ে না। আর এদিকে চেয়ার টেবিল, এইদিকে কাবার্ডও আছে, সুন্দর বড় বড় কাবার্ড আছে, কম্বল দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ভালোই, খারাপ না। ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, আয়না, এক্সস্ট ফ্যান আছে, এখানে একটা আওয়াজ পাচ্ছি। আর এখান থেকে আবার বাথরুম থেকে ওর বাইরের ভিউটা দেখা যায়। বাবারে, তাই বাথরুমের পর্দাটা টেনে রাখাই ভালো। আর এখান থেকেই বাইরের ভিউটা দেখা যায়। বড় কাঁচ, বুঝতেই পারছেন, পুরো বড় কাঁচ, পর্দা দিয়ে ঢাকা, এরকম বাইরের ভিউটা দেখা যায়। এই হচ্ছে আমাদের আর একটা রুম, অলমোস্ট সেম। এখানেও সেম সেই ডবল বেড খাট, বেড সাইড টেবিল, আয়না, কাবার্ড, চেয়ার টেবিল। এই সাইডের বাথরুমটাও সেম, হ্যাঁ অলমোস্ট সেম। তো এনাদের সব রুমই সেম, টিভি সবই আছে। তো এই হোটেলের মোটামুটি সুপার ডিলাক্স রুমগুলো এরকমই। এই হচ্ছে হোটেলটা, কালীমাই হোটেল। এখানেই একমাত্র ননভেজ পাবেন আপনারা। মাছ হলে সুরমাই মাছ, আর মাংস হলে খাসি মুরগি, দুটোই পাওয়া যাবে। এই ট্রেন লাইন পাশ থেকে চলে গেছে, এই যে সামনেই বিকানির স্টেশন। আজকে লাঞ্চে আমরা নিয়ে নিলাম মাটনের ঝোল আর ভাত, একদম সাদামাটা খাবার। আর চৈতালি চিকেনের ঝোল আর ভাত, এটাই আমরা ভাগ করে আপাতত খেয়ে নিই। এই মাটন ঝোল ভাত, এটা হচ্ছে হাফ প্লেট, এতে 6 পিস থাকে, দাম 450 টাকা। চিকেনও 6 পিস থাকে, দাম 400 টাকা। আর এই ভাতের এরকম 1 প্লেট, যেটাতে স্যালাড দেখতে পাচ্ছেন, সেটার 1 প্লেট মোটামুটি একজনের হয়ে যাবে, সেই ভাতের দাম 80 টাকা। আর নিয়ে নিলাম এরকম একটা দইগুলোর দাম 50 টাকা করে। লাঞ্চ করা হয়ে গেল আমাদের। এখন এবার আমরা এগিয়ে যাব কার্নি মাতা মন্দির বা র্যাট টেম্পল যাকে বলা হয়, সেই মন্দিরের উদ্দেশ্যে। চলুন তাহলে। আমরা আলটিমেট বেরোলাম 3:30 নাগাদ লাঞ্চের পরে। আমাদের হোটেল বা বিকানি স্টেশন সবই পাশাপাশি। তো বিকানি স্টেশন থেকে কার্নি মাতা মন্দির যেতে সময় লাগে এই প্রায় 40-45 মিনিট মতো। আর দূরত্ব 29 কিলোমিটার বা 30 কিলোমিটার বলা ভালো, কারণ উল্টো যেদিক থেকে দেখাচ্ছে সেদিক থেকে যা গেলাম না, তার উল্টো দিক থেকে একটু ঘুরে আসলাম, কারণ ওই দিকটা ওয়ান ওয়ে, গুগল তাও দেখাচ্ছে, তাই ঘুরে আসলাম যেহেতু, তাই 30 কিলোমিটার বলাই ভালো। তবে রাস্তাটা এখানে কিন্তু 4 ওয়ে লেন, এবং দেখতেই পাচ্ছেন মাঝখানে ডিভাইডার আছে, সুন্দর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। খানাখন্দ বিশেষ একটা নেই, একেবারে নেই বলা যাবে না, তবে বিশেষ একটা নেই। আরামসে গতিতেই 60-70 গাড়ি চালানো যাবে। আমরা যাচ্ছি কার্নি মাতা মন্দির, যেটাকে র্যাট টেম্পলও বলা হয়। এই আমরা চলে এলাম কর্ণী মাতার মন্দিরে। এই যে সামনে দোকানগুলো দেখছেন, এইগুলো সব প্রসাদের দোকান। এরাই গাড়ি দাঁড় করিয়ে দেবে, গাড়ি দাঁড় করিয়ে বলবে পার্কিংটা ফ্রি, তো ওর দোকান থেকে আপনি প্রসাদ নিতে পারবেন। মিনিমাম প্রসাদ 100 টাকা। সেই 100 টাকার মধ্যে ইঁদুরের খাবার, মায়ের প্রসাদ এবং পাখির খাবার অ্যাড করা থাকবে। তার আগে মন্দিরের বাইরেটা দেখে নিই। এই মন্দিরের বাইরের অংশটা এরকম। এই হচ্ছে মন্দিরের সামনের অংশ, এইখান থেকে মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই সামনেই আছে জুতো স্ট্যান্ড, জুতো এখানে রেখে টোকেন নিয়ে তারপরে যাবেন। এই যে এটা হচ্ছে গেট, এখান থেকে মন্দিরের ভিতরে ঢুকে পড়তে হয়। এই যে এই পায়রাগুলো দেখছেন, এই পায়রাগুলোকেই খাওয়াতে পারবেন। প্রচুর পায়রা আছে, এরা অকুতোভয় চারা খাচ্ছে। এই হচ্ছে গিয়ে মন্দিরের প্রবেশদ্বার, খুব সুন্দর মন্দির। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। এখানে কিন্তু চারি সাইডে ইঁদুর দৌড়ে বেড়ায়, ভয় পাবেন না কারণ।
কিচ্ছু করবে না ইঁদুর, গায়ে উঠবে না। ইঁদুরের খাবারগুলো ইঁদুরদের খাওয়াবেন। এই দেখুন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমরা, দেখেছেন মন্দিরের চারি সাইডে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু একটু দেখে শুনে হাঁটবেন। এই দেখুন ইঁদুর খুনসুটি করছে, ওই দেখুন ইঁদুরকে দুধ খাওয়াচ্ছে, দেখেছেন চারি সাইডে ইঁদুরের ছড়াছড়ি। এই হচ্ছে সম্পূর্ণ মন্দির চত্বর, এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। এই দেখুন এখানে ইঁদুরগুলো সব ঘুমোচ্ছে, খাচ্ছে। চৈতালি একটু ভয় ভয় পাচ্ছে, আসলে এত ইঁদুর একসঙ্গে দেখেছে তো। এই যে ইঁদুরের এখানে খাবার জায়গা। এই মন্দিরটি ইঁদুর এবং মানুষের মধ্যে একটি অনন্য সম্পর্ক স্থাপন করেছে, যেখানে ইঁদুরদের পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের সম্মান করা হয়। এটি ভারতের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র, যেখানে দেশ বিদেশের পর্যটকেরা এই মন্দির এবং এর ইঁদুরদের ভিড় দেখতে আসেন। এই মন্দিরটি বিকানিরের দেশনোক জেলায় অবস্থিত। এই হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ, ভিতরটা দেখলেন। আমারও যে একেবারে ভয় ভয় করছিল না তা নয়, মানে আসলে পা ফেলতে গেলে যদি ইঁদুরের গায়ে পা পড়ে যায় সেটা একটা ভয়ের কারণ, ওই জন্য ভয় লাগছিল। আর প্রচুর ইঁদুর তো একটু মনে তো মানে খুঁত করবেই, কিন্তু যাই হোক এখানে ইঁদুরকে ঈশ্বর রূপে পুজো করা হয়। আমরা ওদের একটু খাবার দাবার দিলাম, চেষ্টা করলাম। এখানে বলছে সাদা ইঁদুর দেখা যায়, এই দেখুন এখানে বলছে সাদা ইঁদুর দেখা যায়, দেখেছেন ইঁদুর সব দুধ খাচ্ছে, চুক 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 করে দুধ খাচ্ছে। দিখা হোয়াইট वाला নেই দেখা। এখানে ইঁদুর পায়রা সব একসাথে দানা খাচ্ছে। বাপরে কত ইঁদুর, দেখেছেন? এখানেই সাদা ইঁদুরটা দেখা যাওয়ার কথা, কিন্তু সাদা ইঁদুর দেখা কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তাই এখানে আমাদের ভাগ্য তো খুব একটা সুপ্রসন্ন নয়, তাই আমরা সাদা ইঁদুরের দর্শন পেলাম না। এখানে আবার এইগুলো বলছে মোবাইল ক্যামেরার জন্য 30 টাকা, ক্যামেরার জন্য 30 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 70 টাকা, ইউটিউবার আর ব্লগিংয়ের জন্য 1100 টাকা পার ফিল্ম। বুঝতে পারলেন? সাদা ইঁদুর দেখা খুবই ভাগ্যের ব্যাপার এবং পুণ্যের ব্যাপারও বলা হয়। আমাদের সেই ভাগ্যটা আজকে সাথ দিল না, তার জন্য আজকে সাদা ইঁদুর দেখা গেল না। আপনারাও এইভাবে পায়রাকে খাওয়াতে পারবেন। এই যে চৈতালি আছে, চৈতালির মা পায়রাকে খাওয়াচ্ছে। ওই একটু পুণ্য অর্জনের চেষ্টা আর কি। তাহলে চলুন আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাই। যে কার্নিমাতা মন্দির দেখালাম সেই মন্দির থেকে ফ্লাইওভারে মানে পুলের উপর উঠবেন, ফ্লাইওভারের উপর উঠে ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ইউটার্ন নেবেন ডান দিকে। ইউটার্ন নিয়ে এসে দেখবেন একটা গেট করা আছে, সেই গেটের ভিতর থেকে আসলে দেখতে পাবেন এই কার্নিমাতার অরিজিনাল মন্দির, এটাই পুরনো মন্দির। আর আগে যেটা দেখলেন সেটা নতুন মন্দির করা হয়েছে। এই দেখুন মন্দিরের ভিতরটা কি সুন্দর। কার্নিমাতা মন্দিরে ইঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। স্থানীয়দের বিশ্বাস মন্দির ও এর আশেপাশে বসবাসকারী ইঁদুরগুলি কার্নিমাতার বংশধর এবং তাদের পুনর্জন্মপ্রাপ্ত আত্মা। এই কারণে ইঁদুরদের কাব্বা বা কার্নিমাতার পুত্র হিসাবে সম্মান করা হয় এবং তাদের পবিত্র বলে মনে করা হয়। দর্শনার্থীরা তাদের প্রসাদ, মিষ্টি এবং খাবার নিবেদন করে এবং মন্দিরের মধ্যে তাদের অবাধে ঘুরে বেড়াতে দেওয়া হয়। কিংবদন্তি অনুসারে কার্নিমাতার পুত্র তার মৃত্যুর পর ইঁদুর রূপে পুনর্জন্ম নেয় এবং তারপর থেকে ইঁদুরগুলি মন্দিরের পবিত্র অংশ হিসেবে বিবেচিত হয়। এখান থেকে চলে যাব দেবকুণ্ড সাগর। এই আমরা চলে আসলাম দেবকুণ্ড সাগরে। কার্নিমাতা মন্দির দেখে ওখান থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত এই দেবকুণ্ড সাগর। একে বিকানির রাজ পরিবার বিশ্রাম গ্রহ বলা হয়। এই গেট দিয়ে ঢুকতে হয়, সামনেই গাড়ি রাখার জায়গা আছে, ফুটে গাড়ি রেখে দিতে পারেন ফুটপাতের সাইডে। এখানে এন্ট্রি টিকিট খুব সম্ভবত 20 টাকা। চলুন দেখি, জিজ্ঞাসা করি। এই যে দেখছেন এখানে রাজপরিবারের, বিকানিরের রাজপরিবারের সমাধিস্থল এটা। এখানে ঢুকতে 20 টাকা এন্ট্রি টিকিট লাগে, গাড়ি পার্কিংয়ের কোনো চার্জ নেই। এই দেখুন এখানে ইতিহাসগুলো লেখা আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এইভাবে রাজা মহারাজাদের এখানে সমাধিস্থ করা হয়েছে, এটা সমাধিস্থল, তাই এখানে বলা হয় রাজ পরিবার বিশ্রাম গৃহ। এই যে এখানে সব ডিটেলস লেখা আছে।
এইখানে এই সমাধিস্থলে কে ঘুমিয়ে আছেন তার সমস্ত ডিটেলস এই পাথরের ফলকে লেখা আছে। আধ ঘন্টা সময় এখানে অতিবাহিত করা যেতেই পারে। ডিজাইনও কিন্তু খুব সুন্দর, এই জায়গাগুলো ডিজাইনও সত্যি খুব সুন্দর। এখানেও কোনো এক রাজা মহারাজা শুয়ে আছেন চিরনিদ্রায়, তারই সমাধিস্থল। উপরে আবার সুন্দর ডিজাইন করা, দেখেছেন? রঙগুলো আবছা হয়ে গেছে, ফেড হয়ে এসছে, তবে জায়গাটা কিন্তু বেশ ভালো, শান্ত, নিস্তব্ধ, নিরিবিলি। এই সাইড দিয়েও যেতে পারবেন, অনেকটা জায়গা জুড়ে এই সমাধিগুলোর বিস্তার। ওই দূর অবধি যাওয়া যায়, চলুন দেখি। ওদিকেই জলাশয়টা আছে খুব সম্ভবত। এর প্রায় শেষের অংশে একটা মন্দিরও আছে, এই যে এখানে একটি মন্দিরও আছে। আর এই জায়গাটাকে বলা হয় কল্যাণ সাগর। দেবকুণ্ড সাগরটা এর উল্টো দিকে, আর এটা হচ্ছে কল্যাণ সাগর, মানে কল্যাণ সাগর। জায়গাটা বুঝতেই পারছেন, অনেক বড় জায়গা জুড়ে সমাধিটা। এখানে জল আপাতত একটু কম। তাহলে চলুন রাস্তার উল্টো দিকে দেবকুণ্ড সাগরটা দেখে নিই। এই জায়গাটি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, 5টার পরে বন্ধ হয়ে যায়। তবে এই মুহূর্তে প্রায় 6টা বাজতে যায়, যেহেতু এখনও বন্ধ হয়নি, আলোটা যেহেতু আছে। আর আমার হাতে একটু ক্যামেরা দেখে আমাকে একটু ব্লগার লাগে, তো তাই এনারা আমাকে অ্যালাউ করলো। ওই মা বাবারা একটু সামনেটা ঘুরে নিল, আমি একদম শেষ অবধি গেলাম, আপনাদের ওই ঝিলটাও দেখালাম। তাহলে চলুন দেবকুণ্ড সাগরটা দেখি দেখা যায় কিনা। এই যে সামনে এরা বলে দেবকুণ্ড ছাত্রী, যেটা দেখানো আপনাদের রাজ পরিবারের সমাধিক্ষেত্র। ওইটা ঠিক উল্টো দিকে একটা দেয়ারির দোকান আছে, সেই দেয়ারির দোকানের গলি থেকে ঢুকে আসবেন। ঢুকে আসলেই এই হচ্ছে দেবকুণ্ড সাগরের ওঠার সিঁড়ি। এটাই হচ্ছে দেবকুণ্ড সাগর, কিন্তু সাগরটা কোথায় সেটাই তো দেখতে পাচ্ছি না। এটা কি দেবকুণ্ড সাগর বলছে, কেন বলছে তা আমি জানি না। সামনে একটা জলাশয় ছিল, আপাতত কিছুই নেই। এই হচ্ছে দেবকুণ্ড সাগর। অবস্থা বুঝতেই পাচ্ছেন, শুকিয়ে একদম কাঠ অবস্থা, অল্প কিছু জল মাত্র আছে। এখানে আসার কোনো মানে হয় না, তবে হ্যাঁ রাজপরিবার বিশ্রাম গ্রহ যেটা, মানে রাজপরিবারের সমাধিস্থল যেটা, সেটা আপনারা দেখতে আসতেই পারেন। সেটা খুব দেখতে ভালো লাগে। এটা দেবকুণ্ড ছাত্রী বলা হয় ওই জায়গাটাকে। এইখান থেকে এবার আমরা চলে যাব কোদামেশ্বর ভৈরব টেম্পল। এখান থেকে কোদামেশ্বর ভৈরব টেম্পলের দূরত্ব 13 কিলোমিটার, সময় লাগে 30 মিনিট মতো। তাহলে চলুন যাওয়া যাক শিব দর্শনে। বিকানেরে যদি একদিন আপনারা থাকেন তাহলে চলে আসবেন এই কণ্ঠেশ্বর মহাদেব টেম্পল। চলুন ভেতর থেকে দর্শন করে আসি। প্রথম দিন যদি হাতে কিছুটা সময় বেঁচে যায় তাহলে চলে আসতে পারেন এই শ্রী শ্রী বাবা কণ্ঠেশ্বর মহাদেব মন্দিরে। খুব সুন্দর মন্দির, সাজানো গোছানো মন্দির। এখানে মাতার মূর্তি আছে, মাতার মন্দির দর্শন করে এই পাশেই বাবা কণ্ঠেশ্বর মহাদেবের মন্দির। এই হচ্ছে বাবার মন্দির। এই মন্দিরের ইতিহাস 500 বছরেরও বেশি পুরনো এবং এটি ঐতিহাসিক ঐতিহ্য এবং স্থাপত্য উৎকর্ষের একটি নিদর্শন। সাতবাহন রাজবংশের শাসনামলে নির্মিত এই মন্দিরটি। এখানে হোলি বা দোল উৎসব খুব ঘটা করে পালন করা হয়। এখান থেকে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। খুবই ক্লান্ত থাকার কারণে আমি হোটেলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিলাম এবং রাত 9:30 নাগাদ চলে গেলাম ডিনার করতে। এই আমরা চলে আসলাম আমাদের হোটেল থেকে 200 মিটার এগিয়ে ডান দিকের গলির ভিতর এই পাঞ্জাবি হোটেল, নিউ শেরে পাঞ্জাব হোটেল। চলুন ভিতরে ঢুকে পড়ি। এই হচ্ছে হোটেলের ভিউ। ডিনারে আমরা নিয়ে নিলাম এরকম গরম গরম তন্দুরি রুটি, তার সাথে এরকম একটা মাখো মাখো চিকেন, বাটার চিকেন উইথ বোন, 1 প্লেট ভাত, এর দাম 80 টাকা। এটা হচ্ছে 1 প্লেট রুই মাছ, সাইজটা হচ্ছে মোটামুটি এরকম, এতে 3 পিস থাকে, এর দাম 180 টাকা। আর এই বাটার চিকেনটা হচ্ছে 350 টাকা, 6 পিস আছে এতে। রুটিগুলো হচ্ছে 10 টাকা করে পিস, আর চৈতালি নিচ্ছে হাত রুটি, সেটাও 10 টাকা করে পিস। ডিনার সেরে হোটেলে ফিরে ঘুমের দেশে পাড়ি জমালাম রাত 10:30 নাগাদ। আগামী সোমবার ঠিক সকাল 9টায় নিয়ে আসবো জুনাগড় ফোর্ট এবং ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলের ভিডিও। কেমন লাগছে আমাদের এই রাজস্থান পর্ব? ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দেবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও বা শর্টস এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক সকাল 9টায়। আজকের জন্য নমস্কার।